নমস্কার। সৃষ্টি সুখের আত্মজন এই অনুষ্ঠানের এবারের পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত আপনাদের। আপনারা যারা এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা তারা জানেন আমরা যেই আলোচনা করি সৃষ্টি সুখের আত্মজন অনুষ্ঠানে কোনো একটি বইকে কেন্দ্র করে আমাদের আলোচনা আড্ডা জমে। সেরকমই আজকে একটি বইকে নিয়ে আমরা আলোচনা করব, আজকে আড্ডাও দেব। বইটির নাম চমৎকার। এরকম নাম সচরাচর আমি বাংলা বইয়ের দেখিনি, ঈদ সাক্ষাৎকার। আমি বইটা তুলে দেখাচ্ছি আপনাদের। আহ জানি না সোজা দিকে দেখা যাচ্ছে কিনা। ঈদ সাক্ষাৎকার। আসলে ঈর্ষা শব্দটা আমরা অনেক সময় খুব নেতিবাচক অর্থে ব্যবহার করি, ঈর্ষা করাকে। আবার কোনো ভালো কাজকে বা সাফল্যকে তার আগে কিন্তু ঈর্ষণীয় কথাটাও বলি, ঈর্ষণীয় সাফল্য, ঈর্ষণীয় কাজ। কিন্তু এই ঈর্ষণীয় কাজ যদি আমাদের প্রাণিত করে, আমাদের নতুন কাজের দিকে ঠেলে দেয়, তাহলে আমাদের সেই কাজটার আগাপাস্তলাকে একটু খুঁজে দেখতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে। এই বইটা সেরকমই একটা পরিশ্রমের নিদর্শন, যেখানে অনেকগুলো কাজ, যেগুলো ঈর্ষণীয় কাজ, সেগুলোকে খুঁজে দেখা হয়েছে। বইটির সম্পাদনা করেছেন এবং কথোপকথন তন্ময় ভট্টাচার্য। তন্ময় ভট্টাচার্য কবি, প্রাবন্ধিক এবং আঞ্চলিক ইতিহাস নিয়ে চর্চা করেন, আপনারা জানেন। তন্ময় এই অনুষ্ঠানে আছে। তন্ময়, আনুষ্ঠানিকভাবে তোকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বলো। ঈদ সাক্ষাৎকার বইটা মানে আমি এরকম বই দেখিনি যে ক্ষেত্র সমীক্ষকদের তাদের নিজস্ব কাজ নিয়ে আলাদা আলাদা বই আছে। অনেক রকম বই হয়, যারা আঞ্চলিক ইতিহাস চর্চা করেন তাদের বিষয় নিয়ে বই আছে, সেখান থেকে হয়তো গল্প, উপন্যাস এই রকম জিনিসও হয়েছে। কিন্তু অনেকজন ক্ষেত্র সমীক্ষক বা যারা আঞ্চলিক ইতিহাস চর্চাকারী, তাদের সাক্ষাৎকার নিয়ে একটা বই, আমি তো জানি না এরকম বই হয়েছে কিনা। বাংলায় সম্ভবত এরকম বই আমি দেখিনি। তুই সেটা আরো ভালো বলতে পারবি। তো আমার প্রথমেই যেটা জানার বিষয়, এই যে ঈর্ষণীয় কাজ, তুই ভূমিকাতে সেটা জানিয়েছিলি কোন জায়গা থেকে তোর এই কাজগুলোর প্রতি ঈর্ষা জেগেছিল এবং সেগুলো তোর খুঁজে দেখা। কোথাও কি মানে শুধু ওই খুঁজে দেখাই ছিল, না এরকম মনে হচ্ছিল যে যারা আঞ্চলিক ইতিহাস নিয়ে চর্চা করেন তাদের যে সম্মান, যে আলো, যে সম্ভ্রমের জায়গা পাওয়া উচিত ছিল, হয়তো তারা তা পাননি। সুতরাং এই ক্ষেত্র সমীক্ষক বা আঞ্চলিক ইতিহাস চর্চাকারীদের যে ইতিহাস, সেটা কোথাও একটা নথিবদ্ধ থাকা উচিত, এরকম একটা ভাবনা কি কাজ করছিল? এইখানে তুমি যে পয়েন্টটা তুললে সেই পয়েন্টটা ধরেই বলি। তুমি যে কথাটা তুললে যে তাদের যে সম্মান পাওয়া উচিত ছিল সেটা তারা পেয়েছেন কিনা, এখানে তো আসলে দেখো, তুমি বা আমি, আমরা মূলত যে জগৎটার থেকে উঠে এসেছি বা যে জগতে বিলং করি সেটা হচ্ছে সাহিত্যের জগৎ, কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি চর্চার জায়গা। হুম। সেইখানে এই আঞ্চলিক ইতিহাস বা অন্যান্য ক্ষেত্র সমীক্ষা ভিত্তিক বিষয়কে চট করে সাধারণ ধারণায় সাহিত্য বলা হয় না। আচ্ছা। সাহিত্য, প্রবন্ধ সাহিত্য তো বটেই। সাহিত্য নন ফিকশনে এক ধরনের সাহিত্য, কিন্তু সাধারণত যারা সাহিত্যের পাঠক, যারা গল্প, উপন্যাস, কবিতার জগতে ঘোরাফেরা করেন, তারা কি একজন আঞ্চলিক ইতিহাস চর্চাকারীকে তাদের দলে টেনে দেবেন? না। হুম। দুটোর মধ্যে একটা আলাদা পার্থক্য, ফারাক থাকে। ঠিক সেভাবেই আমি আমার কাজের সূত্রে বিভিন্ন আঞ্চলিক ইতিহাস চর্চাকারী বা অন্যান্য এই বিষয়ে চর্চাকারীরা দেখেছি, তাদের একটা নিজস্ব আলাদা বৃত্ত আছে, জগৎ আছে। তার সঙ্গে এই হুম। কবিতা, গল্প, উপন্যাস যারা চর্চা করেন, তাদের ঠিক আলাপও নেই, মিলে না। বনিবনাও নেই বলা যায়। হ্যাঁ, মেলে না। হ্যাঁ। ভালো হ্যাঁ। কথা। আমি আমি এখানে বলতে চেয়েছিলাম বা চেষ্টা করতে চেয়েছিলাম যে আমি তো মূলত কবিতার মানুষ, আমি সেটা বিশ্বাস করি। এবং হুম। সেই সূত্রে আমার যে সামান্য পাঠক শ্রেণী, সেইটা যারা ওই কোট আনকোট মূলধারার সাহিত্যের সঙ্গে, সাহিত্য পাঠের সঙ্গে বা চর্চার সঙ্গে জড়িত, তারাই। তাদের অনেকেই কিন্তু ওই ভিন্ন জগৎটার কাজকর্ম সম্পর্কে খুব ডিটেলসে ওয়াকিবহাল নয়। হুম। আমি যেটা চেয়েছিলাম যে ওদের কথা, ওদের কাজের হুম। পদ্ধতি, ওদের কাজের ভাবনা চিন্তা যদি এইখানে নিয়ে আসা যায়, যে মানুষটি কবিতা পড়েন নিয়মিত, হুম। কবিতার পাঠ বা কবিতা চর্চাকারী, সেই মানুষটি বা সেই তরুণ কবিটি যদি একজন আঞ্চলিক ইতিহাস চর্চাকারী বা যে মানুষ গ্রামে গঞ্জে খুঁজে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস খুঁজছেন, তার কথাও জানতে পারে।
এই যে দুটো জায়গা, আমি দুটো জায়গাতেই কাজ করেছি বা করি, দুটো জায়গার মধ্যে একটা সেতু হতে চেয়েছিলাম। আচ্ছা, ফলে আচ্ছা। ফলে আমার লক্ষ্যটা ছিল সেটাই, যে ওই দিক থেকে যদি এই দিকে কিছুটা নিয়ে আসা যায়, আবার উল্টো দিকে এই দিক থেকে ওই দিকে। কারণ আমি যেমন যারা কবিতা চর্চা করেন তাদের সঙ্গে যেমন মেলামেশা করি বা করেছি, সেরকম হুম, যারা ইতিহাস বা সংস্কৃতি নিয়ে চর্চা করেন, লোক সংস্কৃতি নিয়ে, তাদের সঙ্গে আমার আলাদাভাবে আলাদা পরিচয়ের পরিচিতি আছে। কাজেই হুম, দুটোর মধ্যে কম্বাইন্ড এনে পারস্পরিক আদান প্রদানটা যাতে সহজ হয়, সেই ভাবনার থেকে আমার এই কাজটা করা। বেশ কিছু মানুষ আছেন যেটা দুদিকেই কাজ করছে, যেমন উদাহরণ ধরো, তুমি এই বইয়ে আছে সাধনদা, সাধন চট্টোপাধ্যায়। সাধন দাস, সাধন। হুম, হ্যাঁ, সাধনদা কথাকার হিসাবে বিখ্যাত মানুষ, কিন্তু আঞ্চলিক ইতিহাস নিয়েও চর্চা করেছেন। অলোকের কবিতার বই আছে, কিন্তু ও শ্মশান নিয়ে কাজ করেছে। শুভদীপদার কবিতা গদ্যের বই আছে, শুভদীপ চক্রবর্তী, কিন্তু বজবজ পাটানগরের ইতিহাস নিয়ে কাজ করেছে। এই যারা কাজ করেছেন তাদের দৃষ্টিভঙ্গি, এবং একই সঙ্গে যে মানুষেরা এদের কাজকর্মের সম্পর্কে ওয়াকিবহাল নন, তাদের কাছে, মানে ভিন্ন একটা সেক্টরের পাঠকের কাছে নিয়ে যাওয়ার যদি চেষ্টা, সেইটা আমি করতে চেয়েছি। আর আরেকটু যদি বলো, না মানে শুধুমাত্র যারা এই মাঠে ঘাটে ঘুরে কাজ করেন, ক্ষেত্র সমীক্ষক বলা ভালো, তাদের কাজ নিয়ে বই, তাদের সাক্ষাৎকার নিয়ে বই বাংলা ভাষায় আমি পাইনি। নির্দিষ্ট ব্যক্তি কেন্দ্রিক আছে, কোনো ব্যক্তির হুম, হুম, হুম। একাধিক সাক্ষাৎকার নিয়ে আছে, কিন্তু 15 জন মানে কর্মীর সাক্ষাৎকার নিয়ে বই এটা আগে দেখিনি। ফলে আমার মনে হয়েছিল তারা বিভিন্ন জড়ে যেহেতু কাজ করেছেন, সেগুলোকে দুমলাটের মধ্যে একত্রিত করলে তাদের কাজটার সম্পর্কে যেমন ধারণা পাওয়া যাবে, তেমন বইয়ে লিখিত ম্যাটারের অতিরিক্ত তো আরো অনেক কিছু বলার থাকে। বইয়ে তো আমার কাজ একটা সুষ্ঠুভাবে একটা ফর্মে প্রেজেন্ট করা, কিন্তু তার বাইরে অনেক না হুম। বলা কথা, না বলা অভিজ্ঞতা থেকে যায়। সেগুলো যাতে তুলে আনা যায়, মূলত এইসব ভাবনার থেকেই বইটার পরিকল্পনা। তুই সেতু হওয়ার কথা বলছিলি, এই মূলধারার সাহিত্য মানে কবিতা, গল্প, উপন্যাসের সঙ্গে এই বইটার যে শেষ সাক্ষাৎকার যেখানটায় হচ্ছে ওই শ্মশানের জায়গায়, যে কথাটা, যে মানুষ চলে গেলে যে শূন্যতা পড়ে থাকে, আর ওই মায়াটুকুকে যদি আত্মা বলা যায় তাহলে ওটাই ওটাই আত্মা, তাহলে আমি আত্মায় বিশ্বাস করি। আমার মনে হয় এটা মানে এটা একটা কবিতাই আর কি। এই 4টে লাইন ওখানে যেখানে শেষ হচ্ছে, এটা কবিতা ছাড়া আর কিছু হয় না আর কি। আহ এই এই কারণে এই দেখবে প্রসঙ্গ। যাদের, হ্যাঁ বলছিলাম যে এই কারণে দেখবে যারা ধরো মানে গল্প উপন্যাসও লিখেছেন বা কবিতা চর্চা করেছেন এবং সেই সঙ্গে ইতিহাস বা সংস্কৃতি নিয়েও কাজ করেন, তাদের সবার কাছে আমি একটা প্রশ্ন রেখেছি, যে এই দুই সত্তার মধ্যে মেলামেশা কিভাবে হয়, এই দুই সত্তার মানে কোনোটা বেশি প্রাধান্য পায় কিনা, কোনোটা কম প্রাধান্য পায় কিনা, এই প্রশ্নটা মানে আমি আমার অবস্থানের জায়গার থেকেই করতে পেরেছি। কারণ আমিও যেহেতু ক্রাইসিস বলো বা লাভ বলো, এই দুটোই মুখোমুখি হয়েছি, কিন্তু কাজেই ওরা কি ভাবছেন, হুম, কারণ তারাও এক অর্থে সেতুই। হুম। অঞ্জন সেন 70-এর দশকের কবি, কিন্তু প্যারালালি কাজ করে এসছেন, এরাও তো ব্যক্তি হিসেবে সেতুর কাজ করেছেন। তাহলে আমি সেগুলো প্রশ্নের মধ্যে দিয়েও ধরতে চেয়েছি, এবং কাজের মধ্যে দিয়েও তো হয়তো হয়েছে। না, একই প্রশ্ন আমারও আছে তোর কাছে। তুই যখন কবিতা লিখছিস, প্রবন্ধ লিখছিস বা অন্যান্য যে কাজ করছিস, সেই যে সত্তা, বিশেষত কবি সত্তা, আর আঞ্চলিক ইতিহাস নিয়ে যে কাজগুলো করছিস, ইতিহাস চর্চার যে কাজগুলো করছিস, দুটো তো একেবারে আলাদা। এই দুটো সত্তা কি একে অপরকে চ্যালেঞ্জ করছে বা প্রভাবিত করছে বা কেউ কাউকে বিপদে ফেলছে? সবগুলোই করে, চ্যালেঞ্জও করে, প্রভাবিতও করে, বিপদেও ফেলে, লাভবানও করে। আচ্ছা। তার কারণ হচ্ছে ধরো আমার প্রথম মানে প্রকাশ হিসেবে আমার প্রথম বই কিন্তু কবিতার নয়, বেলঘরিয়ার ইতিহাস সন্ধান, যেটা প্রথম কবিতার বই, তার হুম, 2 বছর পরে। যাই হোক, বিষয়টা হচ্ছে আমি প্রথম দিকে প্রায় 10 বছর আগে একটা জিনিস বুঝতে পেরেছিলাম, যে দুটোরই মূলে রয়েছে খোঁজ। কবিতাও তো আসলে একটা খোঁজ, একটা হুম, লাইন অলৌকিকভাবে আসুক বা যেভাবেই আসুক, সেখান থেকে কোনো কবি জানতে পারে তুমি কবিতাটার শেষে কোথায় গিয়ে যাবে। একটা কবিতা লেখার হুম, অর্থ তো খুঁজতে খুঁজতে শেষ অবধি উত্তরণে পৌঁছবে। সেটা যখন কবি লিখতে থাকেন, তিনিও তো ভেতরে ভেতরে খুঁজতে থাকেন পরের লাইন, পরের হুম, শব্দ ইত্যাদি। ঠিক সেইভাবেই মানে এই খোঁজটা খানিকটা
হয়তো কি বলবো, আক্ষরিক খোঁজ হয়তো না, ভাব জগতের খোঁজ। আর আক্ষরিক খোঁজ যদি বলো, সেটাতে ইতিহাস চর্চার মধ্যে খানিকটা আছে। ইতিহাস চর্চা, তার ব্যাখ্যা, তার নির্মাণ বিনির্মাণ, তার মধ্যে তো আক্ষরিক খোঁজ আছে। ফলে আমি আমার অনেক কিছু, মানে খোঁজের থেকে প্রাপ্ত তথ্য বা জ্ঞান আমার লেখার উপর প্রভাব ফেলেছে। আবার উল্টোটাও হয়েছে, কবিতা চর্চা কোথাও গিয়ে গদ্যের ভাষাটাকে গড়ে পিটে নেয়া, তার আচ্ছা। মধ্যে তার আনাচে কানাচে বিভিন্ন বিষয় ঢুকিয়ে দেওয়ার, একটা বাক্যকে ওই হারমোনি আনার, ছোট করা, বড় করা, ক্রিয়াপদের বিভিন্ন ব্যবহারে বৈচিত্র্যপূর্ণ করা, এই যে ছোট ছোট শিক্ষাগুলো, সেগুলো তো কবিতার থেকে আসা। ঠিক। ফলে দুইজনই দুজনকে উপকৃত করেছে, ক্ষতিও করেছে। ক্ষতিটা হচ্ছে ওই যে একটা বিখ্যাত কথা, কবিতা সতীন সইতে পারে না। কাজেই ব্যাপারটা যেন দুজন প্রেমিকাকে একসঙ্গে নিয়ে চলার মতো, দুদিকেই ব্যালেন্স ঠিকই। করে আমি চলার। বল। আমি তোর কবিতার পাঠক হিসাবেও এটা টের পেয়েছি, এবং আমি সেটা তোকে জানিয়েওছি। আর বাংলার ব্রত বা অবাক মানস গোচরের ক্ষেত্রে এই যে আমরা বাংলার ইতিহাস নিয়ে যখন একটু আধটু পড়াশোনা করি বা একটু খুঁজে দেখতে যাই, তার ভেতর যে একটা বৃহত্তর প্রেক্ষাপট ধরা পড়ে, একটা রাজনীতির একটা জায়গা থেকে যায়। আমি ওই মানে দলীয় রাজনীতির কথা বলছি না, সেই জায়গাগুলো কিন্তু তোর কবিতার মধ্যেও আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় বোধহয় তোর এই যে ইতিহাসের খোঁজ, সেটা বোধহয় কবিতার খোঁজে কোথাও একটা, কোনো একটা বিন্দু আছে যেখানে হয়তো মাঝে মাঝে মেলে আর কি। কিন্তু শুধু ইতিহাসের খোঁজ তো না, ইতিহাসের খোঁজ করতে গিয়ে বাংলার বহু আনাচে কানাচে যাওয়া, মানুষের সঙ্গে হুম। মেশা, তাদের হুম। জীবনযাপন, তাদের ভাবনার মুখোমুখি হওয়া, দেখা, মূলত দেখার মধ্যে থেকে একটা সূত্রের থেকে তো আরো 10টা সূত্রে দেখা, 10টা বিষয়ে দেখা হয়ে যায়। কাজে এই সামগ্রিকতাটাই তো একটা অভিজ্ঞতা এনে দেয়। সেটা হয়তো কবিতাকে কখনো কখনো উপকৃত করে, কখনো কখনো ক্ষতিগ্রস্তও করে। ফলে সব মিলিয়ে টিলিয়েই চলছে। বেশ, তন্ময়, আমি তো এই বইয়ের বিষয়বস্তুতে ঢুকবো মানে এবার আস্তে আস্তে। তো আমার যেটা যেটা তোর সঙ্গে আগেও বিভিন্ন সময় কথা হয় সেই নিয়ে, আমরা যে সময়টা বাস করছি সেখানে আমরা ইতিহাসের বহু বিকৃতি দেখছি। নানা সময়ে হচ্ছে, ইতিহাস বিকৃতি হচ্ছে, রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মতো করে ইতিহাস নির্মাণ করছে, এবং সেই জায়গা থেকে তারা যা রাজনৈতিক সুবিধা পাওয়ার সেই পাওয়ার চেষ্টা করছে। তার ফলে ইতিহাস চর্চাকারীরা যারা বিদ্যায়তনিক স্তরে ইতিহাস চর্চা করেন, তারা এর প্রতিবাদ করছেন, কখনো তাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। এই এই যে পদ্ধতিটা বা এই যে সময়টার সাথে আমরা পরিচিত, কিন্তু এই বইটা পড়তে গিয়ে আমি যখন দেখলাম যে অনেক সময় হয়েছে যে আমাদের আশেপাশেই এমন ঘটনা ঘটেছে যেটা কিনা সরকারি তরফে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে একটা কোনো ভুল ইতিহাসকে। মানে আমি বেগম রোকেয়ার কবর প্রসঙ্গটা বলছি, যেটা সাধনদার ইন্টারভিউতে উঠে এসছে। তাহলে কি আমি ধরবো যে সব রকম ইতিহাস চর্চার ভেতরেই যে কোন বিষয়ে সরব থাকবো, কোন বিষয়ে নীরব থাকবো? কারণ এই বেগম রোকেয়ার কবর প্রসঙ্গ তো আমরা তেমন আলোচনা করি না অন্যান্য ইতিহাস নিয়ে যেরকম আলোচনা করি, বা অন্যান্য ইতিহাসের বিকৃতি নিয়ে যেরকম আলোচনা করি। তাহলে কি এই যে ইতিহাস চর্চার ক্ষেত্রে সরব আর নীরবের রাজনীতি, এটা কি সবসময়ই আছে বা সব জায়গাতেই আছে? প্রাতিষ্ঠানিক ইতিহাস চর্চা তুমি যেটা বলছো, তাতে তো হুম। আছেই। সেটা তো আমরা কেন্দ্র রাজ্য সব জায়গাতে দেখতে পাচ্ছি। দেখছি। হুম। তাছাড়া হ্যাঁ, সেটা তো সর্বজনবিদিত, সেইটা নিয়ে আর, এবং তা নিয়ে ইতিহাসবিদরা সরব হচ্ছেন। মানে ইতিহাসবিদ, কোন ইতিহাসবিদ মূল সত্যকে রাখছেন, কোন ইতিহাসবিদ বিভিন্ন মতের মানে সাপেক্ষে তার বয়ান গড়ে তুলছেন। এটা তো হচ্ছেই, সেটা বৃহত্তর স্পেকট্রাম। ছোট ছোট জায়গাতে তুমি যদি দেখো, রাজনীতি তো থাকেই। খুব একটা ছোট্ট উদাহরণ, আমি যখন রেলঘড়ি ইতিহাস নিয়ে কাজ করছিলাম, বহু অশীতিপর মানুষের সঙ্গে মুখোমুখি হয়েছিল। হুম। দুজন মানুষ, একজন, মানে দুজনই অশীতিপর ছিলেন আমি যখন মুখোমুখি হয়েছিলাম প্রায় 10 বছর আগে। একজন কমিউনিস্ট, একজন কংগ্রেসি। সেই আচ্ছা। কমিউনিস্টের বয়ান ছিল 47 সালের 15ই আগস্ট দেশ যখন স্বাধীন হয়েছিল, বেলঘরিয়া বা ইত্যাদ অঞ্চলে সেরকম কোনো উত্তেজনাই ছিল না, কারণ কমিউনিস্ট মনোভাবাপন্ন একটা জনপদ, সেখানে মানে আজাদি ঝুটা হেতো স্লোগানই ছিল। ফলে ফলে সেরকম স্বাধীনতার কোনো উত্তেজনা ওইগুলো নেই। তো আসে। আলাদা করে আলাদা, হ্যাঁ,
ঠিক সেখানেই কংগ্রেসি মানুষটি নস্যাৎ করছেন সেই বক্তব্য, বলছেন না এত যথেষ্ট হয়েছিল, আমরা বেলঘুরিয়ার থেকে মিছিল করে বেলেঘাটায় গান্ধীজির বাড়িতে গেছি, এই সব তো হয়েছিল। কাজেই মানে উপস্থাপনার ওরাল হিস্ট্রি তো একটা বড় বিষয় এই জাতীয় তথ্য হুম সংগ্রহের ক্ষেত্রে। সেখানেও ব্যক্তিদের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ব্যক্তিদের অবস্থান তো প্রভাব ফেলে, এবং সেই সূত্রে হ্যাঁ, সেটা কোথাও রাজনীতি প্রভাব ফেলে, কোথাও আবার রাজনীতির ধারে কাছে না মারানো হলেও অজ্ঞানতাও প্রভাব ফেলে। মানে আচ্ছা রাজনীতি তো শুধু দলীয় রাজনীতির কথা বলছি না আমরা, ধরো এই যে ব্রাহ্মণ্যবাদী রাজনীতি, একসময় সামাজিক যে রাজনীতি ছিল, সেখানে তো তুমি দেখেছো, ধরো বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবীর মূর্তি বলো বা মোটিভ বলো, সেগুলো হয়তো বৌদ্ধ অনুষঙ্গ বা সহজী অনুষঙ্গ ইত্যাদিতে ছিল, সেগুলো মূলধারার ব্রাহ্মণ্যবাদ উপাসনার অন্তর্গত হয়ে গেছে। এটাও তো একটা ইতিহাসের রাজনীতি বা বর্তমানের রাজনীতি বলো তার অন্তর্গত হয়ে যাচ্ছে। আজ থেকে একদম 100 বছর বাদে যদি কেউ আজ থেকে 100 বছর বাদে যদি কেউ পশ্চিমবঙ্গের যে কোনো জনপদের ইতিহাস লিখতে বসেন, তিনি তো উল্লেখ করবেন যে অমুক সালে অমুক জায়গায় একটা বজরংবলীর মন্দির তৈরি হয়েছিল 2023 সালে 24 সালে, হুম ওইটা যে তৈরি হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে সামাজিক, অর্থনৈতিক, ব্যক্তিগত, দলীয় সমস্ত রাজনীতি ইতিহাস চর্চায় তার তথ্যে প্রভাব তো ফেলছে, ফেলেও ফেলবেও। প্রত্যেকটা নিজের মতো করে এক একটা ন্যারেটিভ তৈরি করে। ঠিকই। এবং মানে যে ব্রাহ্মণ্যবাদী যে রাজনীতির প্রসঙ্গ এসেই গেল, আমি ওটা তোকে জিজ্ঞেস করতেই চাইছিলাম যে একই সঙ্গে যখন আমরা ইতিহাস বিকৃতি নিয়ে কথা বলছি এই সময় দাঁড়িয়ে, একই সঙ্গে আরেকটা জিনিস নিয়ে প্রচন্ড কথা হচ্ছে, সেটা হচ্ছে আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, এবং বড় অর্থে সেটা নিশ্চয়ই ধর্মীয় আগ্রাসনও বটে। এবং সেই জিনিসটা আমাদের ন্যারেটিভটা বাধা পড়ে যাচ্ছে হয়তো প্রাতিষ্ঠানিক দুটি ধর্মের ক্ষেত্রে, দুটো বড় ধর্মের ক্ষেত্রে হয়তো সেই ন্যারেটিভটা বেঁধে দেওয়া হচ্ছে। কিন্তু এই আঞ্চলিক ইতিহাসের চর্চা যখন আমরা করছি, যখন দেখছি যে আমাদের লোকায়ত ধর্ম বিশ্বাসকে, গৌণ ধর্মকে ব্রাহ্মণ্যবাদী ধর্ম চাপা দিয়ে দিয়েছে, আধিপত্যের দরুন তাদেরকে প্রায় ধূলিসাৎ করে দিয়ে নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে, তখন তো আগ্রাসনের রাজনীতিটা অনেক বড় হয়ে যাচ্ছে। এবার সেক্ষেত্রে এই যে আমাদের যে কারণে আমি ইতিহাসে সরব নীরব হওয়ার কথা বলছিলাম, যে হয়তো মুঘল আমলের একটা বিকৃতি নিয়ে আমরা এত সরব হচ্ছি বা নীরব হচ্ছি, কিন্তু বেগম রোকেয়ার কবর নিয়ে সেই সরবতার জায়গায় আমরা নেই। বা দুটি প্রধান ধর্মের আগ্রাসন নিয়ে এত কথা হচ্ছে, এ ওকে আহ খেয়ে ফেলছে, ও ওকে খেয়ে ফেলছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু এই যে আমাদের লোকায়ত থান, দেবীর থান বদলে যাচ্ছে, সেখানে অব্রাহ্মণ পুরোহিতের জায়গায় ব্রাহ্মণ পুরোহিতকে বসিয়ে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এই যে আগ্রাসন হচ্ছে, আমি যেটা তোর থেকে জানার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই আঞ্চলিক ইতিহাসের চর্চাই কি আমাদের এই বড় আগ্রাসনের রাজনীতি বা আধিপত্যের রাজনীতিটাকে বুঝতে সাহায্য করবে? অংশ তো করবে, কিছু ক্ষেত্রে করবে। ধরো একটা মানে এই হিন্দু ধর্ম বা নতুন টার্ম শুনছে সনাতন ধর্ম, এর মধ্যেও তো বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন সময় তুমি যেটা বললে লোকায়ত, লোকায়ত হুম বিভিন্ন উৎসব ভিত্তিক করে। তার প্রচুর লোকায়ত ধর্মের মধ্যে না, মানে আদিম মানুষের প্রকৃতি উপাসনার বেশ কিছু মোটিভ বহমান। যেমন ধরো হুম সবচেয়ে কাছে পিঠের উদাহরণ হচ্ছে গাজন। হুম গাজনের যে আচারগুলো রাঢ় বাংলায় বহু এক জায়গায় মাটির থেকে কঙ্কাল তুলে নৃত্য হয়, এগুলো তো মানে আদিম। এখন বা কোথাও এই যে বলি প্রথা বিভিন্ন জায়গায়, হুম এগুলো তো হুম কোথাও হুম আদিম উত্তরাধিকারের ইয়ে। এখন সেটাকে বিভিন্ন পকেটের, এগুলো হচ্ছে না পকেটের রাজনীতি, কিছু ক্ষেত্রে হচ্ছে বৃহত্তর রাজনীতি, মতুয়া টতুয়া, আর কিছু হচ্ছে পকেটের স্থানীয় আঞ্চলিক রাজনীতি। এখন আঞ্চলিক রাজনীতির ওই জায়গার দলগুলো চেষ্টা করবে ওটার থেকে কিভাবে ফায়দা লোটা যায়। হুম মানে এখন ধরো বলি প্রথা কিছুটা বন্ধ করবে কেউ এসে, সেটাকে কি আমরা আগ্রাসন বলবো না পরিবর্তন বলবো? এটা একটা বড় হুম প্রশ্ন। কিন্তু হ্যাঁ, আরো বিভিন্ন জায়গা থেকে তুমি যদি ধরো যে এই যে যেটা কথা উঠছে, তুমি বললে যে ছোট ছোট আঞ্চলিক জায়গার আগ্রাসন দিয়ে বৃহত্তর আগ্রাসনকে অ্যাড্রেস করা যায় কিনা, সেটা 100 বার যায়। আমি যে জায়গায় বললাম এই যে বিভিন্ন জায়গায় ধরো
হনুমান মন্দির গড়ে উঠছে জায়গায় জায়গায়। হুম, 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 এই ব্যাপারটা তো আগে ছিল না। হুম, এটা তো মানে কোন একটা জায়গায় যে ছোট্ট উদাহরণ, সেটা তো বৃহত্তর মানে রাষ্ট্রীয় একটা ব্যবস্থারই প্রতিফলন। হুম, তাছাড়া যদি বিকৃতির কথা বলে, আগ্রাসন শুধু এর মানে শুধু রাজনৈতিক আগ্রাসন দেখলেও হবে না, কোথাও গিয়ে সামাজিক অর্থনৈতিক আগ্রাসন। এই যে ধরো বহু জায়গায় যে ইতিহাসের বিকৃতি বা স্থাপত্য বিকৃতি, বহু হুম, পুরানো বাড়িঘর দর ভেঙে ধূলিসাৎ হয়ে যে বহুতল উঠে যাচ্ছে, এটাও তো হুম, এক ধরনের সামাজিক আগ্রাসনের ফল। এই যে কোন নিশ্চিত। একটা প্রজন্ম এতদিন বাদে বিক্রি করে দিচ্ছে, এটা তো একটা আগ্রাসন। কিংবা ধরো কোন একটা মন্দিরের 200-300 বছর প্রাচীন মন্দিরের একটা দুর্দান্ত অলঙ্করণ সমৃদ্ধ একটা কাজ, সেটার ওপর যখন মানে সস্তায় কাজ সামলানোর জন্য, কাজ মেটানোর জন্য সাধারণ চুনকাম করে একটা দায়সারা সংস্কারের কাজ ছেড়ে দেওয়া হচ্ছে, সেটা আমাদের সাংস্কৃতিক ভাবনার দৈন্যদশা করছে। কাজেই আগ্রাসন এবং রুচির সংস্কৃতির দৈন্য ভাব প্রত্যেকটাই আমরা কিন্তু আঞ্চলিক ইতিহাসের ছোট ছোট মোটিভ দিয়ে সেগুলোকে বুনে বুনে মূল বৃহত্তর ব্যাখ্যার জায়গায় পৌঁছে যেতে পারি। এবং বৃহত্তর ঠিক, ব্যাখ্যাও কিভাবে শিরা উপশিরা দিয়ে ঢুকছে সেই দিকেও আমরা পৌঁছাতে পারি, ফলে যাতায়াতটা উভমুখী। ঠিক। আমার বিভিন্ন সাক্ষাৎকারগুলো পড়তে পড়তে এই জায়গাটা আমার খুব মনে হচ্ছিল যে আমরা বোধহয় বিকৃতি নিয়েও, যারা আমরা সচেতন বলে নিজেদেরকে দাবি করি, যারা বিকৃতি নিয়েও কথা বলছি বা আগ্রাসন বিরোধী হয়েও যে কথা বলছি, সেটাও বোধহয় রাষ্ট্রের তরফে বেঁধে দেওয়া কোনো একটা ন্যারেটিভের মধ্যেই আটকে যাচ্ছে। সেখান থেকে আমরা বেরোতে পারছি না, অথচ এখানে আহ, সুশীল কুমার বর্মন বল বা আমরা সাধন আমরা চট্টোপাধ্যায়দের। বৃহত্তর আমরা যেটা দেখছি সেটা বৃহত্তর পরিসরের আগ্রাসনটার কথা দেখছি। সেই আগ্রাসনগুলো যে ইনজেক্টেড হয়ে যাচ্ছে ভেতরেও বিভিন্ন জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম, এবং সেই ভেতরের ছোট ছোট পরিবর্তনগুলোই যে আসলে একটা বড় হয়ে দেখা দিচ্ছে। প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজ, হয়তো নিউক্লিয়াস, এগুলো জুড়ে 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 যে বৃহত্তর একটা জায়গা তৈরি হচ্ছে বদলে যাওয়ার, হুম, সাংস্কৃতিক ভাবে, হুম, ভাবনা চিন্তাগত ভাবে। এই যে বাঙালির চারপাশে বদলে যাওয়ার যে বিভিন্ন বিষয় দেখছি, এগুলো তো হচ্ছেই। ফলে আমরা যদি মূলটাকে অ্যাড্রেস করতে পারি, তাহলে সেই চ্যানেলটায় বোঝা আরো সুবিধাজনক হবে যে এইটা হচ্ছে, তার কারণ ওটা। এইভাবে আমরা সূত্রটা প্রতিষ্ঠা করতে পারি। এবং তুমি ঠিকই, যদি ঠিকই। খেয়াল করো, এই বদলটা গত 10-11 বছরে চোখে পড়ার মতো হয়েছে। তার কারণ আশা করি বলে দিতে হবে না। ফলে সব দিক দিয়েই ব্যাপারটাকে প্রভাব ফেলছে। এবং সেইখানে এই বইটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, বিশেষত 2025-এ এসে যে বই প্রকাশ পাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ আমি যত পড়ছিলাম, যারা কাজ করছেন, সুশীল কুমার বর্মন বল, তুহিন মুখোপাধ্যায় বল বা সাধনদা বল, সাধন চট্টোপাধ্যায় বল, যারা কাজ করছেন, তাদের যত কথা আমরা জানতে পাচ্ছি, তারা একটা সত্যের পিছনে খুঁজছেন, তারা জানেন যে কতটা গেলে সত্যটা পাওয়া যাবে, অথচ একটা অন্য কিছু জিনিস হয়ে যাচ্ছে, তারা জানানোর চেষ্টা করছেন। আমরা জানি না বা জানার চেষ্টা করিনি, সেটা যখন এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে উঠে আসছে আমরা বুঝতে পারছি যে আমাদের ঘরের চারপাশেই আমাদের ওই চক্ষু দেখা হয় নাই চক্ষু মেলিয়া এরকম টাইপের ব্যাপার, যে আমাদের চারপাশেই এতগুলো আগ্রাসন আছে, এতগুলো ইতিহাস বিকৃতি আছে, এতগুলো সত্যকে চেপে দেওয়ার ঘটনা আছে। তো আমরা যদি নিজেদের সেই সেই জায়গাগুলো আর স্বীকার আরো করি। একটা ভালো, এখানে আরেকটা শব্দ যেভাবে ভুলে যাওয়া আছে। হ্যাঁ, ভুলে যাওয়ার রাজনীতি, একদম। ভুলে যাওয়াটা প্রচন্ড ভাবে আছে, এবং সেগুলো হয়তো অচেতন ভাবেই ভুলে যাওয়া, সচেতন ভাবেও নয়। অবহেলা এবং ঠিকই। এবং ভুলে যাওয়া, এটা থেকেও একটা এইগুলো বাংলা। যদি আমরা আমার যেটা মনে হচ্ছিল যে এইগুলো যদি আমরা স্বীকার না করি, এদের কথাগুলো যদি আমরা স্বীকার না করি, মানে এই জায়গাগুলো যদি আমরা স্বীকার না করি, তাহলে বোধহয় আমাদের ওই বিকৃতি বিরোধিতা বা আগ্রাসন বিরোধিতা কোথাও গিয়েই দানা বাঁধে না। কারণ রাষ্ট্রের ওটা চেনা পেরিফেরি যে এর বিরুদ্ধে এই বলবে আর কি, সেইখানেই আমরা আটকে যাচ্ছি। সেটা আমাকে এই বইটা যখন আমি পড়ছিলাম, তার প্রাপ্তি হলো সেই যে উপলব্ধিটা আর কি। এই কাজটা কি মানে এমনিই শুরু করে দিয়েছিলি কোনো একদিন আউট অফ দ্য ব্লু, না কোনো একটা পরিকল্পনা, বা কোথায় থেকে শুরু হলো কাজটা?
কাজটা করার মতো কাজ শুরু হয়েছিল, একটা পত্রিকার সঙ্গে কথা হচ্ছিল, সেই পত্রিকাটার একটা বিশেষ সংখ্যা আমি সম্পাদনা করব, কি ভাবনা হুম, হতে পারে আমি এই ভাবনাটা আমি বলেছিলাম যে এরকম বিভিন্ন 10-15 জন কাজ করেন আঞ্চলিক ইতিহাস, লোক সংস্কৃতি ইত্যাদি নিয়ে, তাদের আমি সাক্ষাৎকার নিয়ে সংখ্যাটা, সেই মর্মে প্রথম 4টে নেওয়া হয়েছিল সাক্ষাৎকার। তারপর হুম, যাই হোক পত্রিকায় কাজটা হয়নি। তারপর থেকে এটা ধারাবাহিকভাবে প্রহরে বেরোতে শুরু করে, মানে সেইভাবে তো শুরু। তারও আগে যে এদের সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছেটা কিভাবে জাগলো, হুম, সেটা হুম, হচ্ছে 2021 সালে আমি একটা লক্ষ্য নিয়েছিলাম বা ভেবেছিলাম যে উত্তর 24 পরগনার যে গঙ্গার ঘাট আছে, হালিশহর থেকে শুরু করে বরানগর অব্দি, এই গঙ্গার এই ধারটা ধরে প্রত্যেকটা ঘাটের নথিভুক্তিকরণ এবং ঘাটের ইতিহাস লিখব। ঘাটের নামকরণের কারণ, ঘাটের অবস্থান, সেই ঘাটের সঙ্গে প্রতিষ্ঠা সাল, আরো কোনো ইতিহাস যদি থাকে, এই প্রত্যেকটা নথিভুক্ত করে একটা বইয়ের কাজ করবো ভেবেছিলাম। সেই মতো বেশ কিছুটা কাজ এগিয়েছিলাম। তারপর দেখলাম 2016-17 সালে কানাইপদ রায় ঠিক এই কাজটাই করেছে, উত্তর চব্বিশ হুম, পরগনার গঙ্গার ঘাট। সেটা দেখার পর বইটা ভালো করে দেখে মনে হলো আমি এটাই করতে চাইছিলাম, এর বাইরে আমার আর কিছু করার নেই আলাদা করে। আর পুনরাবৃত্তি আমি কখনো কোনো কাজে করতে চাইনি সাধারণত। যে কাজ একবার হয়ে গেছে, সেই কাজে যদি আমি উল্লেখযোগ্য কিছু অ্যাডিশন না করতে পারি, আমার করার আগ্রহ যাবে না। ফলে আমার ওই ঘাট নিয়ে করা কাজটা বাতিল করে দিয়েছিলাম। তারপর যখন এর সাক্ষাৎকারের পরিকল্পনা আসছে, তখন ভেবেছিলাম যে কানাইপদবাবু কাজটা করলেন, আমি তো সম্পূর্ণ করতে পারলাম না, সেটা একটা অত্যন্ত হুম, মনোকষ্টের বিষয়। তখন ভাবলাম উনি যে কাজটা করেছেন ওর সাক্ষাৎকার নিয়ে আরো ভালো করে বুঝতে চেয়ে যদি পরোক্ষে কোনোভাবে কাজটার সঙ্গে জুড়ে থাকা যায়, এবং আমার প্রথম নেওয়া সাক্ষাৎকারও কানাইপদ রায়ের, আচ্ছা, মানে যদি ক্রম ভালো। তারপর ধাপে ধাপে বাকিগুলো এসছে, এবং যাদের সাক্ষাৎকার নিয়েছি তাদের মধ্যে অধিকাংশই যে বিষয় নিয়ে কাজ করেছেন, সেই বিষয় সম্পর্কে লতায় পাতায় বা অল্প বিস্তর হয় আমি কাজ করেছি, নয়তো আমার কোনো কাজের সূত্রে এই বিষয় সম্পর্কে অল্প বিস্তর জানার অভিজ্ঞতা হয়েছে। ফলে আমি রিলেট করতে পেরেছি, বা প্রশ্নগুলো সাজানো বা কিরকম কি অভিজ্ঞতা হয় সেটা আগের থেকে প্রেডিক্ট করতে পেরে তাদেরকে প্রশ্ন করতে পেরেছি। ফলে এই বিষয়ের কোথাও যে কমন হয়ে যাওয়া, সেটাও কোথাও কোথাও হুম। মানে লোকেদের বা তাদের কাজেদের নির্বাচন করতে সাহায্য করেছে। এইভাবেই না, শুরু হয়েছে। ইনফ্যাক্ট আমার জিজ্ঞাস্য যে যেভাবে বিষয় নির্বাচন হয়েছে, ধরা যাক একজন আহ, কাজ করছেন শর্টলেক নিয়ে, একজন কাজ করছেন শ্মশান নিয়ে, একজন কাজ করছেন নারীর গান শ্রমের গান নিয়ে, একজন কাজ করছেন চৈতন্য অন্তর্ধান নিয়ে, একজন কাজ করছেন দারু বিগ্রহ নিয়ে, একজন কাজ করছেন রামের পুজো, বঙ্গে রাম পুজো ইত্যাদি এই বিষয় নিয়ে। তো এই যে একটা বিরাট প্রেক্ষাপট, মানে কোথাও কি তোর ভাবনা ছিল যে মোটামুটি বাংলা বলতে বা বাংলা চর্চা বলতে যা বোঝায়, একজন কাজ করছেন নকশালদের বেদি নিয়ে, নকশাল পিরিয়ডে শহীদদের বেদি নিয়ে, তো কোথাও কি তোর ভাবনা ছিল যে রাজনৈতিকভাবে আঞ্চলিকভাবে এই বাংলা বলতে যা বোঝায় তার বিভিন্ন বিষয়গুলো আমি ধরবো বা সেই লোকগুলোকেই ধরবো? হ্যাঁ, সেটা তো একটা বিষয় ছিলই। তবে আমি কিন্তু সবাইকে ধরতে পারিনি। আমার প্রাথমিকভাবে একেবারে ইয়ে ছিল এরকম প্রায় 50 জনকে নেব। এখনো আচ্ছা, ভাবনাটা আছে, হয়তো জীবনে জীবনে আর সেটা বাস্তবায়িত হবে না। আমার আলস্যের জন্যই হয়তো একটা খণ্ড হয়েই থেকে যাবে। কারণ খুব শ্রম সাপেক্ষ কাজ বিষয়টা, এবং অনেকগুলো ধাপ পেরিয়ে তবে এক একটা সাক্ষাৎকার সম্পূর্ণ হয়। বই জোগাড় করা, পড়া, সাক্ষাৎকার নেয়া, সেই সাক্ষাৎকারটা কম্পোজ করা, এডিট করা, তাদের থেকে অ্যাপ্রুভাল নেয়া, অনেক সময় সাপেক্ষ এবং অনেক কাজ। যে জন্য যখন পুরো ধারাবাহিকভাবে বেরোতো, মাসে একটার বেশি বেরোতো না। তাও 2 পর্বে ভেঙে। কারণ সাক্ষাৎকারগুলোর সাইজও অনেক বড়, 5-7 হাজার অনেক শব্দের বড়। অহরহ। হুম, হ্যাঁ। কাজেই আমি সব ধরতে পেরেছি আমি এমনটা মনে করি না। ভাবনায় আরো অনেকই আছে, সেগুলো হয়তো আর কখনো হবে না। কিন্তু এই বইটার মধ্যে তাও যা আছে, আমি ভেবেছিলাম যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাংলাকে ঘুরিয়ে ফিরিয়ে যদি দেখা যায়, এবং বিভিন্ন, যদি আমি সবগুলোই শুধুমাত্র আঞ্চলিক ইতিহাস কোনো জনপদ ধরে ধরে করতুম, ব্যাপারটা আমার হুম, কাছেও বোরিং হতো। যে যখন বই আকারে বেরোবে সেইটাও
বোরিং লাগতো, শুধু জনপদের কথা। বিভিন্ন বিষয় মিশিয়ে করতে চেয়েছি, যে বিষয়ে আমারও কৌতূহল আছে, বিষয় হিসাবে ইন্টারেস্টিং, এবং সেই বিষয়ে তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে আরো গভীরে যাওয়ার সুযোগ রয়েছে। এবং সার্বিকভাবে বাংলার বিভিন্ন সময়কে, হালের সময় এই বইয়ের ক্রিয়ার, ধরো শ্মশান তো কোনো ইতিহাস কেন্দ্রিক আলোচনা নয়, শ্মশান বর্তমান তার ঐতিহ্য, নকশালের কাজটা নকশালের একটা আঞ্চলিক ইতিহাসকে বিভিন্ন জনপদের কাজেই সময়সীমায় যেমন আমি আধুনিকতাকেও ছুঁতে পারছি, সেরকম অতীতেও চৈতন্য এবং চৈতন্য পূর্ব যুগেও চলে যেতে পারছি। কাজেই এই যে একটা প্রায় ৬-৭ শতাব্দীর হচ্ছে বাংলা, সেই বাংলার বিভিন্ন অ্যাসপেক্টকে, শিল্প, সংস্কৃতি, মানে উপাসনা, মানে স্থাপত্য, এরকম বিভিন্ন দিক দিয়ে যে ধরার চেষ্টা, সেটা করতে চেয়েছিলাম। এবং চেয়েছিলাম দুমালাটের মধ্যে আমি যেভাবে আমার বাংলাকে ভাবি, সেটা অন্যের সঙ্গে কথোপকথনের মাধ্যমে যতটা আরো ভালো করে চিনতে পারি। কারণ আমিও তো শিখছি প্রত্যেকটা কথোপকথনের মধ্যে। আমি হয়তো একটা প্রশ্ন তুলেছি, সেই প্রশ্নের যে উত্তর আসছে সেখান থেকে আমি শিখছি, যেটা আমার অভিজ্ঞতার বাইরে। কাজেই পুরোভাবে আমি আমার বাংলাকে এবং বাংলার সংস্কৃতিকে বুঝতে চাইছি, সেটা প্রধান লক্ষ্য যদি বলো সেইটা। আর সেটার বিভিন্ন অ্যাসপেক্ট, বিভিন্ন উপাদানকে ব্যবহার করে সেখানে পৌঁছানোর চেষ্টা, যেখানে রাজনীতিও আছে স্পষ্টভাবে, এবং অন্যান্য মানে এই নকশাল আমলের ইয়েতে সুপ্রিয়তার কথোপকথনের রাজনীতি আছে, পরিবেশ সংক্রান্ত বিষয়ও আছে মৌমিতা সরকারের, আবার নিছক ইতিহাসের কথাও আছে। সব দিক দিয়েই যতটা ধরা যায় সেটার চেষ্টা ছিল। একদম একদম আমার এটা মনে হচ্ছিল, মানে যত একটার পর একটা বিষয়ের মধ্যে ঢুকছিলাম, যে একটা সামগ্রিকভাবে আমাদের সময় আমরা যারা বাস করছি, সামগ্রিকভাবে যদি আমরা একটা বাংলাকে বুঝতে চাই, যে মানে যে যে জায়গাগুলো আমরা জিজ্ঞেস করতে চাই, সেই সেই জায়গাগুলোই যেন কভার করা হয়েছে। সুতরাং যারা পাঠকরা পড়বেন বা এই সাক্ষাৎকার যারা হাতে তুলে নেবেন, তারা নিশ্চয়ই বুঝবেন যে মোটামুটি একটা যেটা বলতে চাইছে যে বাংলাকে বোঝার চেষ্টা, সেটা কিন্তু এই প্রশ্ন উত্তরের মধ্যে আছে। আর একটা জিনিস তন্ময়, আমি তোকে জিজ্ঞেস করি, তুই নিজেও আঞ্চলিক ইতিহাস চর্চা করিস এবং এখানে এতজন মানুষের সাক্ষাৎকার নেওয়া আছে। এই আমাদের এই সময়ে যেটা এখন প্রচন্ড একটা আলোচনার বিষয়, যে আমাদের যুক্তির যে ক্রম, যুক্তি চর্চা, সেটা যেন কোথাও হাওয়া হয়ে গেছে। আমরা কোনো একটা বিষয়ে এত অনর্থক তর্ক করছি, হোয়াট অ্যাবাউটারি করছি, এটাকে দিয়ে একটা ভুলকে দিয়ে আর একটা ভুলকে জাস্টিফাই করছি, সেই যুক্তি চর্চাটা কোথাও হারিয়ে যাচ্ছে। এবার এই প্রায় প্রত্যেকটা আঞ্চলিক ইতিহাস চর্চাকারী সাক্ষাৎকারের ক্ষেত্রে আমি দেখছি যে তারা একটা যুক্তি ধরে ধরে এগোচ্ছেন, এবং নানা রকম মত যে আছে, যেটা তুই প্রথমেও বলছিলি, নানা রকম মতগুলোকে পরীক্ষা করছেন, তার থেকে গ্রহণযোগ্যটা নিচ্ছেন, আর একটা ফেলে দিচ্ছেন, দিয়ে নিজের মতো করে এগোচ্ছেন। এবং সেটাও যে চূড়ান্ত সত্য নয়, তুহিনবাবু যেমন বলছেন যে এখনো পর্যন্ত আমি মনে করছি যে চৈতন্য অন্তর্ধানের এটাই সত্য, কিন্তু পরে যদি আরো কিছু আসে তাহলে সেই সত্য হয়তো বদলে যেতেও পারে, সেই জায়গাটা স্বীকার করছেন। এই যে একটা এত বড় পরিশ্রমের জায়গা, এবং তারপরেও চূড়ান্ত সত্য নয়, এই যে একটা ওপেননেস, একটা খোলা পরিসর খুলে রাখা, যুক্তিক্রম ধরে ধরে এগিয়ে, এটা তুই বল, এই সাক্ষাৎকার এতজনের নেওয়ার সূত্রে এবং তোর নিজের কাজের সূত্রে, যে আঞ্চলিক ইতিহাসের চর্চা কি তাহলে আমাদের বহুমতের অনুশীলন এবং যুক্তি চর্চাকেও শান দেবে? দেবে, কিন্তু একই সঙ্গে আমার এই কথাটাও বলতে হয় যে বিভিন্ন যুক্তি বা সম্ভাব্যতা বিচার করে একটা সিদ্ধান্তে পৌঁছানো যেমন একটা পথ, সেরকম সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না হলে প্রত্যেকটা যুক্তিক্রমকেই হাজির করে পাঠকের উপর ছেড়েও দেওয়া যেতে পারে, যে এই সম্ভাব্যতা কোনটা আমরা নিশ্চিত নই। এখন কথাটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ইতিহাস চর্চা যেভাবে গুরুত্বপূর্ণ, আঞ্চলিক ইতিহাস চর্চার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই না ডকুমেন্ট কখনো আছে আবার কখনো নেই, ছোট ছোট পকেট। তো কোনো একটা কলকাতার ক্ষেত্রে ডকুমেন্ট যতটা সহজলভ্য, তুমি একটা র্যান্ডম জনপদ ধরো, তার ক্ষেত্রে তার হিস্টোরিক্যাল ডকুমেন্টস তত সহজলভ্য না। বেলঘরিয়া যেমন, আমার বেলঘরিয়া নামটা
এত বড় একটা জনপদ হয়ে উঠেছে দিনে দিনে। এই বেলঘর বা বেলঘরিয়া এই নামটা আমি 1750-এর আগে কোথাও উল্লেখই পাচ্ছি না, অথচ এত প্রমিনেন্ট আচ্ছা। একটা জায়গায় অবস্থান, এবং কোনো সাপোর্টিভ ডকুমেন্টও পাচ্ছি না তার। তাহলে কি হুম। এই নামে ছিল না, অন্য কোনো নামের অন্তর্গত ছিল? এটা নিশ্চিতভাবে বলার কিছু নেই, কয়েকটা সম্ভাব্যতা বিশ্লেষণ করে একটা জায়গায় পৌঁছানো যায়। 19th সেঞ্চুরিতে পৌঁছে ম্যাপে নাম পাচ্ছি, তার আগে কোথাও নামের ট্রেস নেই, তাহলে হয়তো অন্য নামই ছিল। এই যে ডকুমেন্টের অভাব, এই বিষয়গুলো হুম। আঞ্চলিক ইতিহাস চর্চাকারীদের ভোগায়। ফলে বিভিন্ন সম্ভাব্যতাকে ধরে সেখান থেকে হয়তো একটা, বা এখানে ওরাল হিস্ট্রি একটা বড় কাজ করে, লোকমুখে চলে আসা। কাজ করে। হুম। কাজেই হ্যাঁ, এবং কোথাও গিয়ে আঞ্চলিক ইতিহাস চর্চার ক্ষেত্রে অনেক বইয়ের ক্ষেত্রে দেখেছি, কোথাও গিয়ে ব্যক্তিগত আবেগটাও খুব বড় কাজ করে, যেটা হয়তো যুক্তিনিষ্ঠতা বা যে তীক্ষ্ণতার কথা তুমি বলছো সেটাকে খানিকটা হয়তো ভোঁতা করে দেয়। পাঠের ক্ষেত্রেও আমি বেশ কিছু বই দেখেছি, যে বইয়ে হয়তো তথ্য আছে, কিন্তু বেশিরভাগ আঞ্চলিক ইতিহাস চর্চাকারী দেখবে, মুখ্যত অন্তত অধিকাংশই প্রাথমিকভাবে তাদের নিজের জনপদটা নিয়ে কাজ করেন, মানে যিনি যে জনপদে তিনি সেই জনপদ নিয়ে কাজ করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। হুম। তাতে কি হয় কি, ওই জনপদের সঙ্গে জড়িত ব্যক্তিগত আবেগ বইয়ের লেখার মধ্যেও হুম। এতভাবে ঢুকে যায় যে চলে আসে। গদ্যটা শুধুমাত্র মানে একনিষ্ঠ ইতিহাস চর্চার প্রতি থাকে না, মানে তার মধ্যে আবেগ, ব্যক্তিগত স্মৃতিচারণা ইত্যাদি একটা গজগট ব্যাপার হয়ে যায়। ফলে সেই ব্যাপারটা পরিহার করা উচিত বলেই আমি মনে করি। ওইটা চর্চার অন্য জায়গা আছে। কিন্তু হ্যাঁ, এবং আরো একটা বিষয়, কোনো জিনিসকেই কিন্তু মানে অকাট্য প্রমাণ না পাওয়া গেলে কোনো জিনিসকেই ধ্রুব সত্য হিসাবে মেনে নেওয়ার উপায় থাকে না। মেনে নেওয়া নিতে হয়। কারণ হুম। হ্যাঁ, কারণ ডকুমেন্টের অভাব তো একটা বিষয় বটেই। তারপর বিভিন্ন সময়ের বদলের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয় এমনভাবে উঠে আসে, সেটা যে কোনো ইতিহাস চর্চার ক্ষেত্রেই, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে হুম। আরো বেশি করে, যে পূর্ব সিদ্ধান্ত প্রায়শই বদলে ফেলতে হয়। হুম। পূর্ব হুম। সিদ্ধান্ত বদলে ফেলে নতুন একটা সিদ্ধান্ত বিশ্লেষণের মধ্যে নতুন একটা সিদ্ধান্তে পৌঁছতে হয়। যে এটা যেমন বৃহত্তর পরিসরে আছে, ক্ষুদ্র পরিসরে আঞ্চলিক ইতিহাস চর্চার ক্ষেত্রেও। তবে আঞ্চলিক ইতিহাস চর্চার আরেকটা বড় বিষয় আমার যেটা মনে হয়, বৃহত্তর ইতিহাস চর্চা এখন যেখানে পৌঁছেছে সেটা ব্যাখ্যা এবং বিশ্লেষণ নির্ভর। নতুন করে আবিষ্কারের জায়গাটা, ধরো মুঘল আমল বা তার বেসিক মানে তথ্যাদি আমাদের কাছে আছে বা ভালো মতোই আছে, সেটার উপর বিভিন্ন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ, ডান বাম মার্ক্সবাদী বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তার বিশ্লেষণ। সেখানে আঞ্চলিক ইতিহাসের অনেক জায়গাটাই এখনো কাঁচা, ভিতটাই শক্ত হয়নি। আমি তো দুটো ধাপে কাজ করব, প্রথমে একটা তথ্য সংগ্রহ এবং সেটাকে সাজানো, তার পরবর্তী ধাপ হচ্ছে সেই তথ্যের উপর নির্ভর করে বিশ্লেষণ, ব্যাখ্যা, সম্ভাব্যতা। বেশিরভাগ আঞ্চলিক ইতিহাস চর্চাই বা জনপদ ভিত্তিক বা বিভিন্ন অ্যাঙ্গেলে ইতিহাস চর্চাই এখনো অব্দি প্রাথমিক স্তরটায় রয়েছে, কারণ সেটাই সম্পূর্ণ নয়। হুম। যেসব জায়গায় সম্পূর্ণ বা অসম্পূর্ণ থাকলেও সেগুলোর উপর নির্ভর করেও পরবর্তী ব্যাখ্যা বিশ্লেষণের জায়গায় যাওয়া যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই ভিতটাই এখনো পোক্ত নয়, যে আমি পরবর্তী ব্যাখ্যা, যুক্তিবাদী বিশ্লেষণ, নতুন দৃষ্টিভঙ্গির উন্মোচন ইত্যাদি জায়গায় যাব। এই আর কি। ঠিক। এবং মানে আমরা পাঠক যারা যারা এই সাক্ষাৎকারগুলো পড়ছি এবং কোনো এক একজন মানুষের কাজগুলো যখন দেখছি, তখন এটা আমাদের আমাদের ভেতরেও হয়তো কাজ করবে যে অনেকগুলো মত থাকতে পারে, প্রত্যেকটা মতকেই পরীক্ষা করে দেখা হতে পারে, কোনো মতই ফেলার নয়। এবং একটা যুক্তিক্রম এবং না একেকটা থাকলে অনেক ধর রকম ব্যাখ্যাও থাকতে পারে। হ্যাঁ, ব্যাখ্যাও থাকতে পারে। অনেক হ্যাঁ। রকম ব্যাখ্যাও থাকতে এবং পারে। কোনো সিদ্ধান্তই যে শেষ সিদ্ধান্ত চূড়ান্ত এটাই সত্য সেটাও হয়তো বলার জায়গা থাকে না। যেটা বোধহয় আমরা বহু তত্ত্ব দিয়ে অনেক কিছু করে বলার চেষ্টা করি যে আমাদের বহুমতের অনুশীলন দরকার, আমাদের যুক্তি দরকার, আমাদের ইত্যাদি ইত্যাদি দরকার, সেটা বোধহয় এই সাক্ষাৎকারগুলো পড়তে পড়তে আমাদের সেই একটা অনুভব উপলব্ধির জায়গাতে চলে আসে যে এইভাবেই তো সমস্ত জিনিসটা এগোচ্ছে। তাহলে আমরা আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা পাশের জনের দৃষ্টিভঙ্গি মেনে নেওয়ার ক্ষেত্রে আমার মতটাই শ্রেষ্ঠ, এটা চাপিয়ে দেওয়ার মানে বা কি আর কি। না না, এই পুরো বইয়ের ব্যাপারটাই তো জীবন আবেগ। ঠিকই। এক তার একজন মানে এক এই একভাবে দেখবে। বলো।
হ্যাঁ, সেই দেখার জায়গাটাই আমাদের এত নষ্ট হয়ে গেছে, এবং সেখানেই যখন যুক্তিক্রমগুলো আমি দেখছি তখন এইটা মনে হচ্ছে যে এটা আমাদের হয়তো মানে একদম সহজ পাঠ, বেসিক জায়গায় হওয়া উচিত ছিল, যে এইগুলো যদি আমাদের পাঠ্যের মধ্যে থাকতো তাহলে হয়তো আমাদের যুক্তিক্রমগুলো বা এই আমার মতেই শ্রেষ্ঠ এই জায়গাটি এইরকম একটা জায়গায় আমরা পৌঁছাতাম না আর কি। এই পাঠ্যের জায়গার থেকে আমার মনে পড়লো, আমি একটা ভেবেছিলাম, বন্ধুদের সাথে আলোচনাও করেছিলাম, যে এই যে আমাদের যে স্কুল জীবনে বেশিরভাগ মানুষেরই তো ইতিহাস চর্চা স্কুল জীবনেই সীমাবদ্ধ। হুম। আপ- এবং স্কুল জীবনে বেশিরভাগ ছাত্রছাত্রী ইতিহাসকে পছন্দও করে না, এটা প্রতিষ্ঠিত সত্য। আজকে যে স্কুলটা যে এলাকায় অবস্থিত, মোটামুটি ধরে নেওয়া যায় তার ছাত্রছাত্রীরাও সেই এলাকার বা তার আশেপাশের এলাকার, আমি বাংলা মাধ্যম সরকারি হুম। স্কুলের কথা বলছি। হুম। আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি এমন একটা সিস্টেম থাকতো যে আমাদের দূর দূরান্তের ইতিহাস নিয়ে তো, দেশের ইতিহাস রাজ্যের ইতিহাস নিয়ে তো আলোচনা করতেই হবে, সেটা তো বাধ্যতামূলক, কিন্তু তার সঙ্গে আমার এলাকার ইতিহাস, আমার স্কুলটা যেখানে, তার 100 মিটার দূরত্বে কি ছিল, যদি কিছু ইন্টারেস্টিং থেকে থাকে সেইটা নিয়ে চর্চা। এই যে বিভিন্ন টাস্ক দেয়া, যে যাও তো তুমি ওটা ওরাল ডিস্ট্রিক্ট থেকে লোকজনের সাথে কথা বলে তুলে আনো তো, 9, 10, 11, 12 ছাত্রছাত্রীদের এই কাজটা দেওয়া যায়, এর ফলে কি হয়, তাদের নিজস্ব জনপদ সম্পর্কে ভালোবাসা বাড়ে, আগ্রহ বাড়ে, ওনারশিপ বাড়ে, এবং সেই সঙ্গে চর্চা এবং অনুসন্ধানের একটা প্রাথমিক শিক্ষাও হয়ে থাকে। তৈরি এইটা হয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে কেন নেই, মানে থাকলে খুব ভালো একটা হতো। কিছুই না, হয়তো পারিবারিক কোনো একটা ইতিহাস ঘটনা কার থেকে ইয়ে নথিভুক্ত করে রাখলো, লিপিবদ্ধ করে রাখলো, এই ছোট ছোট চর্চাগুলো পরবর্তীকালে ডকুমেন্টেশন হিসাবে খুব বড় কাজে লাগে। কারণ আমি দেখেছি আজ থেকে 10-15 বছর আগে এমন অনেক জিনিস ছিল যেগুলো এখন হারিয়ে গেছে লোকাল এর ক্ষেত্রে। এই হারিয়ে যাওয়াগুলো আরো বাড়বে। এই ঠিকই। ডকুমেন্টেশনে আমাদের অনীহা যেমন আছে, ডকুমেন্টেশন এর দিকে মন দেওয়াটাও ততটাই জরুরি বলে মনে হয়। এবং সেটা স্কুল ঠিকই, এবং জীবন মানে থেকে যদি, হ্যাঁ বল। স্কুল এই আমাদের স্কুল জীবন বা পাঠ্যে এই জিনিস না থাকার কথা, দরুন যেটা হচ্ছে মানে ধর এই বইয়ের যে কোনো সাক্ষাৎকার যে কোনো কাজ নিয়েই দীর্ঘ আলোচনা করা যায়, কিন্তু এই সময়ের অত্যন্ত প্রাসঙ্গিক একটা আলোচনা বেশ কয়েক বছর ধরে হচ্ছে। শ্রী রামচন্দ্র রাম রাজনৈতিক হয়ে গিয়েছেন, আর বিভিন্ন দল তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, এবং এখানে আমাদের বাংলায় এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, রাম কি বাঙালির, বাঙালির রাম বলে কি কিছু ছিল, বঙ্গে কি রাম পুজো ছিল, ইত্যাদি ইত্যাদি। এবং মিডিয়াতে সে নিয়ে নানা রকম চর্চা হয়, কর্তা ব্যক্তিরা সারা সব নানা রকম মন্তব্য মন্তব্য মতামত প্রকাশ করেন, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এখানে স্বপন বাবুর যে সাক্ষাৎকারটা আছে এবং তিনি যে কাজটা করেছেন, যে হ্যাঁ বাংলায় রাম পুজো ছিল, চৈতন্য পর্বের আগে একরকম ছিল, চৈতন্য পর্বের পরে তার একটা বিবর্তন হয়েছে, রামশিলা রঘুনাথ শিলার কথা তিনি উল্লেখ করেছেন, মানে তুই জিজ্ঞেস করেছিস এবং তার প্রেক্ষিতে এসছে আর কি। তো এটা তো আমাদেরই বাঙালি লোক মানুষ একজন এটা খুঁজে বের করেছেন, তার লিপিবদ্ধ কাজ আছে। এই ইতিহাসটুকু যদি আরেকটু প্রচারিত হতো তাহলে তো এত এত ঢক্কানিনাদ এত কিছু দরকারই ছিল না, যে বাংলায় রাম পুজো ছিল কি ছিল না, রাম বাঙালির কি বাঙালির নয়। এই কনফিউশন যেটা রাজনীতি আমাদের ক্রিয়েট করছে, রাজনৈতিক দলগুলো ক্রিয়েট করছে, সেই জায়গাটারই মানে জায়গা পরিসরটাই হওয়া উচিত ছিল না। তুমি বোধ করি আটকে গেছো, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমায় শুনতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, মানে ঠিকই, তুমি স্পেসিফিক্যালি বঙ্গে রাম পূজা বা রাম উপাসনা নিয়ে প্রসঙ্গ তুললে। ছিল, পূজা ছিল, কিন্তু পূজা আর বৃহত্তর সামাজিক উৎসব হয়ে ওঠার মধ্যে ফারাক আছে। সেইটা হয়তো পুরো উৎসব ছোট ক্ষেত্রেও সেটা হয়তো মন্দির চত্বরের বাইরে বা স্থানীয় এলাকার বাইরে খুব বেশি ছড়ায়নি আমার ধারণা। বিভিন্ন জায়গায় ঘুরে এবং স্বপন বাবুর সাথে কথা বলে কাজ করে মনে হচ্ছে। কাজেই উপাসনা ছিল, অবশ্যই ছিল, চৈতন্য পূর্বযুগে একভাবে ছিল, পরবর্তীকালে একভাবে ছিল রীতিমতো। তুমি তো জানোই এই চন্দ্রকোনার অযোধ্যার কথা, নদীর নাম সরজু, পাশে রঘুনাথগড়, মানে রামের মূর্তি ছিল। এরকম জায়গাও আছে বিভিন্ন পকেটে, এই আমাদের রামরাজাতলা এও আছে। হুম। খড়দহে 100 বছর আগে ছোট্ট একটা মন্দির তৈরি হয়েছিল, রাম সীতার মন্দির, খড়দায় আমাদের বাড়ির কাছে দেখে এলাম।
সেই রাম কিন্তু বেশ নাদুস নুদুস দিব্যি বসে আছেন গোফালা বাঙালির মতো রাম। কাজে রাম পূজা যেমন হয়েছে সেরকম রামকে বাঙালি নিজের মতো করে গড়ে পিটেও নিয়েছে, কিন্তু সেটা হয়তো মানে বিভিন্ন জায়গায় সীমাবদ্ধ হয়ে থেকে গেছে, মানে সমাজে হু হু করে ছড়িয়ে পড়েনি জায়গায় জায়গায়। মানে এটাই পার্থক্য। এখন সেটা জোর করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। নয়তো যে জায়গায় ছিল, যতটুকু ছিল ততটুকু থাকার মধ্যে যথেষ্ট ছিল। এই জোর করে ছড়িয়ে দেওয়ার কি দরকার সেটাই বুঝি না, আমার প্রশ্ন সেইখানে। আমাদের প্রবাদে, আমাদের কথায় তো রাম ছড়িয়ে ছিটিয়ে আছেন, হনুমান ছড়িয়ে ছিটিয়ে আছেন, সেগুলো স্বাভাবিকভাবে থাকা। স্বাভাবিকের উপর জোর করে কিছু চাপিয়ে দিলে সেটা অস্বাভাবিক হয়। এখন যেটা চলছে সেটা অস্বাভাবিক, কিন্তু হুম, অস্বাভাবিক কিছু চলছে মানে সেটাকে আমরা নস্যাৎ করতে গিয়ে অন্য ভুল ন্যারেটিভ বানিয়ে ফেললাম, সেটাও উচিত না। রাম ঠিক। উপাসনা ছিল, তুলনায় কম ছিল, মানে খুব কমন ছিল না, রামের থেকে অধিক কমন অনেক দেবদেবীর উপাসনা ছিল, কিন্তু রাম একদম ছিল না তা নয়। সেইটাকে এখন হাওয়া দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানোর চেষ্টা হচ্ছে, এটাই ফারাক। এবং আমি এইটার বিরোধী। যেখানে যেমন হচ্ছিল বাবু হতে দাও না ধারাবাহিকভাবে। তোমার এই 2025 সালে এসে বা 21 শতকে পৌঁছে আমাদের যেখানে যাওয়ার আরো বিভিন্ন দিক আছে অগ্রগতি, সেখানে এই ধর্মকে হুম, কেন্দ্র করে কেন অগ্রগতির জায়গাটা খুঁজতে হবে? এটা হচ্ছে মূল কথা। একেবারেই, একেবারেই। এবং আমার মনে হয় এই আঞ্চলিক ইতিহাস চর্চার কাজগুলো বোধহয় আমাদের সেক্ষেত্রে আমাদের একটা অবলম্বন হতে পারে, যেখানে যখনই আমাদের এই ধরনের আহ, রাজনৈতিক চর্চা, দলীয় রাজনৈতিক তাদের নিজেদের স্বার্থে যখন আমাদের ভুল বোঝাবে বা এই ন্যারেটিভটা ঘেঁটে দেওয়ার চেষ্টা করবে, আমাদের যদি এই আঞ্চলিক ইতিহাসের জোট থাকে তাহলে বোধহয় আমাদের চট করে ওই ফোকাসটা নড়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রসারটা হয়নি কিন্তু আর কি। দুর্ভাগ্যবশত এইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই খাতায় কলমে বা গ্রন্থাকারেই লিপিবদ্ধ থেকে যায়। হুম, বাস্তব বাস্তবে যারা কোনো সিদ্ধান্ত নেন কোনো এলাকায় বা হুম, বৃহত্তর কমিটি, তারা এইসব নিয়ে খুব একটা ভাবিত বলে আমার বিশ্বাস না বা আমার অভিজ্ঞতা তা বলে না। কাজে আঞ্চলিক ইতিহাস, হ্যাঁ, মূলে কি ছিল সেই দিকে ইঙ্গিত করার পক্ষে খুব ভালো, কিন্তু মানে সেটাকে ধরে রাখার জন্য আঞ্চলিক ইতিহাস চর্চা কোনোভাবে দায়ী না। ধরে রাখতে গেলে তার স্বাভাবিক ঐতিহ্য হিসাবেই ধরে রাখবে এতদিন ধরে হয়ে এসছে বলে, আর না ধরে রাখতে চাইলে সময়ের জন্য বদলে যাবে। আঞ্চলিক ইতিহাস চর্চা কোনো ব্যক্তির বা কোনো হুম, গোষ্ঠীর আলাদা করে ওখানে প্রভাব ফেলছে সেটা কিন্তু আমার মনে হয় না। আমার মনে হয় আঞ্চলিক ইতিহাসের দায় বা প্রয়োজনীয়তা নথিভুক্ত করে রাখার মধ্যে মানুষ তাতে কৌতূহলী হয়, কিন্তু সেই কৌতূহলী হয় কি পদক্ষেপ নেয়, সেটা আমার বড় প্রশ্ন। সেটাই। সেক্ষেত্রে বোধহয় আরেকটু প্রচার পদক্ষেপ প্রসার এবং নেয় না, একদমও নেয় না বলা ভুল। কিছু কিছু ক্ষেত্রে নেয়। আঞ্চলিক ইতিহাস চর্চার কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য সংরক্ষণের কাজ হয়েছে, যেটা আঞ্চলিক ইতিহাসবিদরা তুলে এনেছেন বলে সম্ভব হয়েছে। সেগুলো গুটিতে কয়। আমরা যে আলোচনাটা করছি ধর্মকেন্দ্রিক বা উপাসনালয় ভিত্তিক, সেই সব ক্ষেত্রে হুম, তাদের নিজস্ব ঐতিহ্য, নিজস্ব সিদ্ধান্তই বরাবর প্রাধান্য পেয়েছে। আঞ্চলিক ইতিহাস চর্চাকারী নতুন কিছু জানিয়ে তাদের উপকৃত করেছেন বা কিছু বদলাতে পেরেছেন এমন মনে হয় না। সেটাই। হ্যাঁ, আমি এই তুই একটু আগে স্কুলের টাস্কের কথা বা স্কুলের আশেপাশের জনপদগুলোর যদি কোনো ইতিহাস থাকে সেটার কথা বলছিলাম। আমি মানে এমনি জাস্ট খেয়াল করছিলাম যে এখানে যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাদের অনেকেই কিন্তু শিক্ষক এবং অধ্যাপক আর কি, পেশাগতভাবে। এবং তারা বোধহয় কোথাও একটা এই তাগিদ অনুভবও করেছেন, যার কারণে বিদ্যায়তনে ওই যতটুকুনি ইতিহাস চর্চা হয় তার বাইরে গিয়েও ইতিহাসের খোঁজ করতে গিয়েছেন। এবার এবং সেটা কি অনেকে করে। তাদের সহকারী, অনেকে তাদের সহকারী হিসাবে ছাত্রছাত্রীদের ব্যবহার করেছেন, যে হুম, যা তো অমুক জায়গা থেকে অমুক তথ্যটা নিয়ে আয় তো। এগুলো কিন্তু একদিক দিয়ে ভালো। তাদের ভবিষ্যতে বা তারা এই পথে থাকবে কিনা সেটা পরের কথা, তাদের একটা অভিজ্ঞতা হয়ে রইল। মানে কোনো মানুষ যখন কোনো কিছুর মধ্যে কাজ করে না, সেটা যদি 5% হয় তার মধ্যে একটা ওনারশিপ চলে আসে, যে এর সঙ্গে তো ঠিক। আমিও সম্পৃক্ত। সেই যে গর্ববোধটা, যে একটা বিশাল বড় কাজ, এই কাজটা আমারও, এই কাজটা আমারও শরিক। যত মানুষকে শরিক করে নিতে পারবে তত মানুষ কাজটার প্রতি আপন বোধ করবে। কাজেই এই ঠিক। শরিক এবং করে নেওয়া, এই করিয়ে দেওয়ার প্রয়োজনটা খুব জরুরি। এবং যেহেতু শিক্ষক অধ্যাপকরা আছেন তাদের ছাত্রছাত্রীদের মধ্যে
ওই কোথাও একটা আশা হয়তো জাগে যে এই প্রসারটা থাকবে, যেহেতু সরকারি স্তরে এর কতটা প্রসার হবে বা পাঠ্যে আসবে কিনা তো আমরা জানি না, কিন্তু হয়তো ছাত্রছাত্রীদের মধ্যে অনুরাগীদের, তুই যেমন সাক্ষাৎকার নিয়েছিস, তোর মাধ্যমে আমার কাছে এসে পৌঁছেছে, এই বা এই বইয়ের মাধ্যমে আরো পাঠকের কাছে পৌঁছাবে, এভাবে হয়তো ছড়িয়ে যাবে। আর একটা জিনিস তন্ময়, আমি তোকে কৌতূহলী জিজ্ঞেস করছি, ধর এখানে 15 জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তার মধ্যে 3জন নারী ক্ষেত্র সমীক্ষক আছেন আর কি, বাকিরা পুরুষ। তো এটা কি মানে ঘটনাচক্রে হয়ে গেছে, না এই ক্ষেত্র সমীক্ষার ক্ষেত্রে এটা আবার একটা আলাদা চর্চার বিষয়, বা আঞ্চলিক ইতিহাস চর্চার ক্ষেত্রে কি এটা একটা আলাদা চর্চার বিষয়? প্রথমত, এই বইয়ে যারা যার যে 15 জনের কাজ আছে, এদের মধ্যে আমি অন্তত আঞ্চলিক ইতিহাস চর্চাকারী বলতে যে সংজ্ঞাটা বুঝি, তাতে এই বইয়ে হয়তো 4-5 জনের বেশি নয়। বাকি আচ্ছা। মানে তুহিনদাকে তো আঞ্চলিক ইতিহাস চর্চাকারী বলা যাবে না কোথাও আচ্ছা, একটা গিয়ে। বুঝতে পেরেছি। হুম। হ্যাঁ, কিংবা ধরো আঞ্চলিক ইতিহাস চর্চাকারী বললে হয়তো খুব সীমাবদ্ধ হয়ে যাবে ব্যাপারটা। যদি কোথাও গিয়ে আঞ্চলিক ইতিহাস ও সংস্কৃতি চর্চাকারী বলি, হুম। হুম। এই যে হুম। সোমা মুখোপাধ্যায় যে বাংলার বিভিন্ন দারু বিগ্রহ নিয়ে কাজ করছেন বা কাজ করছে। করবেন, এটা তো ঠিক আঞ্চলিক ইতিহাস নয়, এটা একটা সংস্কৃতি, দারু হ্যাঁ, বিগ্রহের একটা একটা সংস্কৃতি। সংস্কৃতি। ঠিক, সেইটারই, ঠিক, হ্যাঁ, ঠিক। কোনো নির্দিষ্ট হুম। জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়। ফলে আঞ্চলিক হুম। ইতিহাস ও সংস্কৃতি চর্চাকারী, আমি হুম। এইভাবে বলতে আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি। তোমার একদম, প্রশ্নটা কি একদম। ছিল? এই 3জন নারী দিকে মানে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, বাকিরা হ্যাঁ, পুরুষ, তো এটা কি ঘটনাচক্রে হয়ে গেছে, না মানে এখানেও এটা অনুপাতে খুব কম কাজ করে না? না, না, খুব বিতর্কিত বিষয়। আমার মনে হয় ঘটনাচক্রে হয়নি, অনুপাতেই কম। এবং আমার কাছে এই জাতীয় আঞ্চলিক ইতিহাস এবং লোক সংস্কৃতির কিন্তু প্রচুর বইপত্র আছে। আমি নিজে পড়াশোনা করি আমার কাজের জন্য বা কৌতূহলের জন্য। তাতেও লেখক হিসাবে নারীদের সংখ্যাটা কম। এর বাইরেও আচ্ছা, এই আচ্ছা। মুহূর্তে এই 3 জনের বাইরেও আমার চট করে আমার ধ্যান ধারণায় আরো 5-6 জনের নাম মাথায় হয়তো আসবে, যারা বিভিন্ন ক্ষেত্রে এই জাতীয় গবেষণামূলক কাজ করেছে, নারী। চর্চা করছে। কিন্তু তার হুম। বিপরীতে, হ্যাঁ, তার বিপরীতে আমি আরো, যে এখানে যদি নামটা আমার জ্ঞানে 5 জনে আটকে যায়, বিপরীতে আমি 25 জন পুরুষের কথা বলে ফেলতে পারি। ফলে আমার মনে আচ্ছা, হয় সংখ্যাটাই কম, মানে আচ্ছা, এই আচ্ছা। জাতীয় কাজে আর কোনো সেটাও কাজ হয়তো নেই। একটা চর্চার বিষয় হয়ে উঠতে পারে ভবিষ্যতে হ্যাঁ, আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হয় সংখ্যাটা কম এবং ব্যাপারটা আরো, ধরো না তুমি, জয়াদি যে কাজটা করেন, জয়া মিত্র, হুম। পরিবেশ নিয়ে যে হুম। এর, হুম। ওই কাজটাও তো অত্যন্ত মানে প্রশংসনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ। সম্মান করার মতো, মাথায় তুলে রাখার মতো। সেটা হুম। আমার যদি পরের সাক্ষাৎকার, আমার জয়াদির সাক্ষাৎকার নিয়ে ইচ্ছে আছে। উনি তো মাথা হুম। মারায় ঘুরে কাজ করেছেন। লীনা চাকি, হুম। হুম। বাউলের বাউলের চরণদাসী, ওপর। হুম। হ্যাঁ, বাউলানিদের নিয়ে যে কাজ করেছেন, এই হুম। কাজগুলো তো মানে বাংলাদেশে একজন আছেন আঁখি হক বলে, লোক সংস্কৃতি নিয়ে কাজ করেন, আচ্ছা, এরকম অনেকেই আছেন। আচ্ছা, কাজেই আচ্ছা, আছেন, কিন্তু আচ্ছা, সেগুলো মানে ওই অনুপাতটা এরকমই হবে আর কি, আচ্ছা, 10 জনে আচ্ছা, 2 জন আচ্ছা, এরকম, তার থেকে খুব বেশি আচ্ছা, হয়তো পৌঁছে। আচ্ছা। আমরা মোটামুটি আলোচনার শেষের দিকে চলে এসেছি, অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম এর সাক্ষাৎকারে। তো এই যে, ধর আমি একজন পাঠক হিসেবে হয়তো এতগুলো বিষয় খুঁজে পড়তাম না, এখানে 15টা বিষয়ের কাজ আছে বলে আমি পড়লাম, এখান থেকে হয়তো আমার যেগুলো একটু বেশি আগ্রহ লাগবে সেগুলোর হয়তো আর একটু বইপত্র খুঁজে পড়বো। কিন্তু এরকম বই, যেটা আমরা প্রথমেই বলছিলাম যে এরকম বই তো আমি সচরাচর দেখিনি। তো এখন বাংলায় এইরকম আঞ্চলিক ইতিহাস চর্চা নিয়ে আরো যা যা কাজ হচ্ছে, তো এর দ্বিতীয় পর্ব, একটু আগে তুই আলস্যের কথা বলছিলি, সেটা কাটানোর জন্য কি কি করা করা দরকার সেটাও তাহলে একটু বল, যার কারণে আমরা দ্বিতীয় পর্ব, বা আমি বলছি আঞ্চলিক ইতিহাস চর্চা বা লোক সংস্কৃতি চর্চা, বৃহত্তর শব্দ যা তুই ইউজ করিস, যেভাবেই বলিস, এটাকে আরেকটু বড় প্রেক্ষাপটে আনার জন্য আর কি কি পরিকল্পনা আছে তোর, বা এই দ্বিতীয় খণ্ডই হবে, না এটা কি আরো অন্য কোনো ভাবে একটা চরিতাভিধান বা এই রকম ভাবে সংকলনবদ্ধ করা যায়, যাতে আমরা একটা বইয়ের মধ্যে এই এই বিস্তৃত পরিসরটার খোঁজ পেতে পারি, এরকম কোনো পরিকল্পনা আছে? আমার মাথায়
প্রাথমিকভাবে যেটা ছিল ১, ২, ৩, ৪, ৫, ৫টা খণ্ড করবো, বা ১, আচ্ছা ২, ৩, ৪ বিভিন্ন অ্যাসপেক্টের। আমার পরের পর্ব যদি কখনো করি, তার ৭, ৮ জনের নামও ভাবা আছে। এই বইয়ে যেমন আচ্ছা। যাদের সাক্ষাৎকার নেওয়া আছে বেশিরভাগেরই বই আছে। হুম। সেই বইটার উপর নির্ভর করে আলোচনা, বইয়ের বাইরেও আরো বিভিন্ন আলোচনা দিকে ছিল। নিয়ে যাবো। আমার পরের পর্বে এমন কয়েকজনের নাম মাথায় আছে যাদের হয়তো বই নেই, প্রবন্ধ আছে, একটা বিষয় নিয়ে একনিষ্ঠভাবে কাজ করেন, বই নেই, সেরকম মাথায় আছে। আরও একটা খুব ইন্টারেস্টিং আইডিয়া মাথায় ছিল, সেটা করা যাবে কিনা জানি না। সেটা হচ্ছে যারা ধরো দিকপাল মানুষ, হুম দীনেশচন্দ্র সেন, হুম বসন্ত হুম রঞ্জন হুম রায়, তারপর হুম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বলো, ইভেন সুকুমার সেন, হুম এরকম আরো যে বহু মানুষজন। আমার একটা ইচ্ছে ছিল, বা এমনকি তুমি নিহার রঞ্জন রায় বলো, বিমান বিহারী মজুমদার বলো, যারা সাহিত্যের ইতিহাস এবং এমনি ইতিহাস, লোক সংস্কৃতি, বাংলার ইত্যাদি নিয়ে, হরপ্রসাদ শাস্ত্রী। আমার ইচ্ছে ছিল একটা, এখনো ইচ্ছে আছে এবং জানি সেটা কখনো করা হবে না। সেটা হচ্ছে সাক্ষাৎকারের ফর্মেই তাদের কথোপকথনের বিনির্মাণ করা, তাদের বহু আচ্ছা। বইয়ে, তাদের বইয়ের হুম। ভূমিকা ইত্যাদিতে, তাদের ব্যক্তিগত কাজের বক্তব্যগুলো আছে। পদ্ধতি, জীবনাচরণ ইত্যাদি আছে। ঠিক সেইটার ঠিক ঠিক। সাপেক্ষে সেইটার সাপেক্ষে প্রশ্ন সাজানো, তাদের পুরো বাহ। কাজটা আমার হাতে জানা, সেইটার সাপেক্ষে প্রশ্ন সাজানো এবং প্রশ্নের উত্তর হিসাবে তার সেই বয়ানটা তুলে এনে বসিয়ে দেওয়া। এইভাবে এক একজন ব্যক্তিকে ধরে ধরে কথোপকথনের একটা প্রাথমিক পরিকল্পনা করেছিলাম, তাদের পরিবারের লোকজনদের থেকে অনুমতি নিয়ে বা কপিরাইট উঠে গেলে ইত্যাদি ইত্যাদি। যে তাদের বই তো আছে, কিন্তু তাদের ওই জেনারেশনের অনেকেরই সাক্ষাৎকার পাওয়া যায় না। পাওয়া যায় না। হুম হ্যাঁ, এবং সেই সময় চট করে সাক্ষাৎকার বিষয়টা, আজকে যেভাবে আমরা সাক্ষাৎকার বুঝি, তার চলও ছিল না। হুম কাজেই আমি ভেবেছিলাম বুঝি ওইভাবে যদি একটু বিনির্মাণ করা যায়, যে তাদের একটা দীনেশচন্দ্র সেন হয়তো লিখছেন যে আমি ময়মনসিংহ গীতিকা বা পূর্ববঙ্গ গীতিকার কাছে কিভাবে পৌঁছলাম। পৌঁছেছিলাম, হ্যাঁ। হ্যাঁ, তো তো আমি তা আমি আমি ভূমিকাটার মধ্যেই ওটা হ্যাঁ, আছে আর হ্যাঁ, কি। হ্যাঁ, আমি প্রশ্নটা রাখলাম, আপনার এই প্রৌঢ় বয়সে ময়মনসিংহ গীতিকা বা পূর্ববঙ্গ গীতিকার মতো বিষয়ের মধ্যে যে প্রবেশ, তার সেটা কিভাবে, এবং সেই পথ, সূত্রটা এবং কি? তার উত্তরে দীনেশচন্দ্র লেখার থেকে তুলে বসিয়ে দেয়া। এইভাবে আমার একটা বিনির্মাণ করার ইন্টারেস্টিং পরিকল্পনা ছিল, হয়তো তো আছে ভালো, তো এখনো। এটা করতে পারিস তো, হ্যাঁ হ্যাঁ। আরো হ্যাঁ, অনেকগুলো বিষয় জানা যাবে। হ্যাঁ, এরকম পাগলামি আইডিয়া তো আসেই। এবং সাক্ষাৎকারের বিভিন্ন জনের আছে, পরিবেশ নিয়ে, রাজনীতি নিয়ে, যৌনতা নিয়ে, এরকম বিভিন্ন দিক দিয়ে করার। কিন্তু ওই আর কি আলস্য, এবং বই হিসাবে হয়তো আমি খুব খাটাখাটনি করে কাজ করবো, কিন্তু দিনের শেষে বই হুম। একটি পণ্য, একটা বইয়ের বিক্রি হওয়াটাও যথেষ্ট জরুরি। নইলে জরুরি। প্রকাশক যদি উৎসাহী থাকে না, মানে লেখক সম্পাদক উৎসাহ হারিয়ে ফেলেন। এবং বিষয় হিসাবে সাক্ষাৎকার সংগ্রহ অত্যন্ত বোরিং একটা বিষয়। এই বইটার ভেতরে যে বিষয়গুলো আছে সেগুলো জানার জন্য বইয়ের ভেতরে ঢুকতে হবে, তার আগেই একটা রিফিউজাল কাজ করবে। সাক্ষাৎকার সংগ্রহ একটা ভারী বিষয়। কাজেই বইটা যদি প্রোডাক্ট মার্কেট ফিট হয়, তাহলে পরের কথা ভাববো। নইলে প্রকাশকের যদি থাকেও, রোহনদার যদি আগ্রহ থাকেও, সম্মতি থাকেও, আমি সেই এনার্জিটা দেবো কিনা, এবং সেটা একটা কারণ আমারও একটা উৎসাহের জায়গা থাকতে হবে। না পরিকল্পনা আছে, ঠিকই, তুই যদি ঠিকই হয় তাহলে। বলছিস, কিন্তু এটা যে কাজটা শুরু হয়েছে সেই কাজটা তো ওই রকম ভাবে হয়তো মাঝপথে, আমি যেটা বলছিলাম যে আমার মতো একজন পাঠকের কাছে আমি এতগুলো বিষয় পড়তাম না, তুই হয়তো লোকসংস্কৃতি আঞ্চলিক ইতিহাস নিয়ে চর্চা করিস, ফলত তোর এতগুলো বই পড়া। এবার এখান থেকে আমার বিভিন্ন বিষয় পড়তে ইচ্ছে যাচ্ছে, এই বইগুলো হয়তো আমি কিনে কিনে পরে পড়বো বা আর একটু করবো আর কি। কিন্তু ফলত এইটা এটা একটা। আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে এই বইটা বা এই বইয়ের সাক্ষাৎকারগুলো কিন্তু শুধুমাত্র মূল বইয়ে ডাইরেক্ট করে দেওয়ার বিষয় নয়। এই না, সাক্ষাৎকারগুলো নিশ্চিত নিশ্চিত তা নয়, ইটসেলফ হ্যাঁ। ইটসেলফ আমি আমি এমনভাবেই চেষ্টা করেছি, কেউ যদি মূল বইটা নাও পড়েন, ইটসেলফ এই সাক্ষাৎকারটা পড়েই তার বিষয় সম্পর্কেও বিষয়গুলো ধারণা জানা জাগতে যাচ্ছে। পারে, এবং সম্পূর্ণতার একটা ভাব আসে ওই বিষয় সম্পর্কে। আগু পিছু যেমন পুরো আরেকটা বিষয়টার কথাও সম্পর্কে। আমাকে উল্লেখ করে দিতে হয়, সেটা হচ্ছে যেটা তুই বলছিলি যে এই সাক্ষাৎকার শুনলেই হয়তো একটা রিফিউজাল কাজ করে, কিন্তু আমি নিজে পড়তে গিয়ে দেখলাম যে
এত চমৎকার করে লেখা সাক্ষাৎকারগুলো, কোথাও পড়তে গিয়ে সেই অসুবিধা বোধ হচ্ছে না। প্রায় গল্প উপন্যাস আমরা যেরকম পড়ি সেই রকম একটা সাধু জায়গা আছে, সেই জায়গা থেকেই পড়ছি। মানে আঞ্চলিক ইতিহাস, লোক সংস্কৃতি হয়তো একটু বড় শব্দ হয়ে যাবে, তার সাক্ষাৎকার করছি, বাপরে বাপ কি হবে এরকম, কিন্তু যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, অত্যন্ত সাধু গদ্যে লেখা প্রত্যেকটা সাক্ষাৎকারের অনুলিখন খুব চমৎকার। যার জন্য পড়তে গিয়ে কোথাও ক্লান্তি বোধ হচ্ছে না এবং খুবই আগ্রহ ব্যঞ্জক। যার যে বিষয়ে আগ্রহ থাকবে সে হয়তো সেটা নিয়ে আর একটু বেশি চর্চা করতে পারবে, এবং সেই জন্য আমি তন্ময়কে বারবার শেষের দিকে জিজ্ঞেস করছি যে দ্বিতীয় পর্ব কিভাবে কখন আসতে চলেছে, যাতে আমাদের মতো পাঠক উপকৃত হয়। আমিও জানি না, ওইটা ধারাবাহিকভাবে খুব শ্রমসাপেক্ষ কাজ। তোমায় তো আগে বললাম না, এক একটা সাক্ষাৎকারের পেছনেই ৬-৭খানা ধাপ থাকে। এরকম এতগুলো সাক্ষাৎকার জোড়া জুড়ে করা, মানে শ্রম তো দরকার, ইচ্ছে আছে, কিন্তু ইচ্ছের সঙ্গে উৎসাহ, আলস্য, অন্যান্য কাজ পেরিয়ে সময় বার করা। এইগুলো যেমন প্রহরে ধারাবাহিক বেরিয়েছিল, একটা পেছনে একটা তাড়া বা তাগিদ ছিল যে মাসে একটা করে বার করতে হবে। সেরকম কোনো তাড়া বা তাগিদ না থাকলে আর হয়ে উঠবে বলে মনে হয় না। সেইটা একটা বড় বিষয়। যাই হোক, এই সেটা সেটা নিশ্চয়ই সেই তাড়া বা তাগিদ দেওয়ার দায় নিশ্চয়ই আমাদের, মানে পাঠকদের। তারা নিশ্চয়ই বই পড়বেন এবং তোকে সেই তাড়া বা তাগিদ দেবেন যাতে তুই এর পরের খণ্ডের জন্য বা কাজগুলো মানে হয়ে যাক আর কি, যে কাজটা শুরু হয়েছে সেই কাজটা আরো এগিয়ে যাক। আমরা আলোচনা মোটামুটি শেষ করব তো। মানে কোনো শেষ নেই, এর শেষ নেই। কারণ আমার, আমি এক্ষুনি লিস্ট করতে বসলে ৩০টা ৩৫টা করতে পারি। সেখান থেকেই দেখে নির্দিষ্ট করে একটা আমার ইচ্ছে আছে বিভবছাড়ি নাম একটা একটা সুবিধার দিকে এগোনো। সেটা আবার দেখা যাক কতদূর পৌঁছায়। আমাদের কি কোনো প্রশ্ন এসেছে পুরো আলোচনায়? প্রশ্ন তোমার কাছে অবস্থা ভালো আছে, আমার নিচটা চলে যাচ্ছে। প্রশ্ন এসেছে কোনো? দেখানো যাবে? সম্ভবত প্রশ্ন কিছু আসেনি। প্রশ্ন ফ্লোট করা যাচ্ছে না। ঠিক আছে। আজকে আমরা তন্ময় ভট্টাচার্যের কথোপকথন এবং সম্পাদনায় ঈর্ষাক্ষাৎকার এই বইটি নিয়ে আলোচনা করলাম। আমি চেষ্টা করলাম এখানে 15 জন লোক সংস্কৃতি নিয়ে যারা কাজ করেন, আঞ্চলিক ইতিহাস নিয়ে যারা কাজ করেন, তাদের সাক্ষাৎকার তন্ময় নিয়েছে, সাক্ষাৎকার লিপিবদ্ধ হয়েছে, এবং সেটাকে নিয়ে একটা বই, বাংলায় আমি এরকম বই আগে দেখিনি, এবং আমার নিজের পড়তে পড়তে অনেকগুলো বিষয় নিয়ে কৌতূহল হয়েছে। আমি প্রায় রাত জেগে এই বই শেষ করেছি। তো একটা সাক্ষাৎকারের বই এতটা মানে নিজেকে আবিষ্ট করে নিয়েছে, এটা খুব অন্যরকম একটা বিষয়। এবং পড়তে পড়তে গিয়ে যেটা আমি তন্ময়ের সাথে আলোচনাও করছিলাম এতক্ষণ, অনেকগুলো বিষয় আমাদের ধাক্কা দিচ্ছে। যে আমরা যে রাজনীতি নিয়ে কথা বলছি, দলীয় রাজনীতিতে আমাদের যে ভুল বোঝানো হচ্ছে, বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সেগুলো বোধহয় কোথাও যদি আমরা আমাদের এই আঞ্চলিক ইতিহাস চর্চা বা এই লোক সংস্কৃতির জায়গাগুলো, তার যুক্তিক্রম, তার বহুমতের অনুশীলন, এইগুলো যদি একটু খেয়াল করি, যেটা এই সাক্ষাৎকার গুলি পড়তে পড়তে আমার মাথায় এলো, আমি লক্ষ্য করলাম, সেগুলো যদি খেয়াল করি তাহলে আমরা হয়তো ওই যে বৃহত্তর রাজনীতি বা রাষ্ট্রের বেঁধে দেওয়া রাজনীতির যে বিরোধিতা, সেই জায়গাগুলোকেও আমরা হয়তো অ্যাড্রেস করতে পারবো। আমরা আমরা আরো অনেক অনেক শক্তিশালী হয়ে সেগুলো অ্যাড্রেস করতে পারবো। যে প্রশ্নগুলো আমাদের ভুল বোঝায়, যে প্রশ্নগুলো আমাদের বিভ্রান্ত করে, সেই বিভ্রান্তি আমরা কাটিয়ে উঠতে পারবো। সেই রসদ এই বইটির মধ্যে আছে। এবং তার বাইরে তো আরেকটি বড় জায়গা আছে, যে এতজন মানুষের কাজের আহ নথিবদ্ধকরণ একটা জায়গায় হয়ে থাকলো। এটার পরবর্তী খণ্ড আমি আশা করব, তন্ময়ের কাছে আমার সেই অনুরোধ রইল, সৃষ্টি সুখের কাছেও সেই অনুরোধ রইল, যে আরো কাজ আসুক। এবং আমাদের মতো পাঠক যারা হয়তো এতগুলো বিষয় খতিয়ে দেখতো না, এতগুলো বিষয় পড়ে দেখা হয়তো সম্ভব হতো না, তারা এই যে একটা সামগ্রিক চর্চার আভাস পাচ্ছেন, আমাদের বাংলাটাকে আমরা চিনতে পারছি, তার নানা রকম দোষ আছে, গুণ আছে, সব মিলিয়েই আমরা এই বাংলাটাকে চিনতে পারছি। এই চেনাটা বোধহয় আজকে খুব জরুরি। আজকে অনেক রকম জিনিস হচ্ছে, আপনারা সকলেই জানেন। এই আলোচনায় আর নতুন করে কিছু বলার নেই।
সেগুলো কিভাবে প্রতিরোধ করব, সেগুলোর বিরুদ্ধে কিভাবে দাঁড়াবো, বিরুদ্ধে মানে আমি মোকাবিলার কথা বলছি, কিভাবে মোকাবিলা করব, সেটা নিয়েও আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি আছে। সেখানে বোধহয় আমাদের ইতিহাস, আঞ্চলিক মানে আমরা যে অঞ্চলে থাকি সেই অঞ্চল এবং সামগ্রিকভাবে আমাদের বাংলার ইতিহাসই আমাদের সেই জায়গা দিতে পারে। এবং সেই বাংলাকে জানার ক্ষেত্রে এই সাক্ষাৎকার বইটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকেই আমি পাঠকদের কাছে অনুরোধ করছি, যারা এই অনুষ্ঠান দেখছেন তারা এই বইটি হাতে তুলে নেবেন, পড়ুন, মতামত জানান, তন্ময়কে জানান এবং ওকে দ্বিতীয় খণ্ডের জন্য উৎসাহিত করুন যাতে এই কাজ আমাদের কাছে আরো আসে। তন্ময়, অনেক ধন্যবাদ, ভালো থাকিস। আবার অন্য একদম। কোনো আড্ডা তুমিও আলোচনার আসরে গল্প হবে। আপনারা যারা দেখছিলেন একদম। তাদেরও নমস্কার জানাই। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।